আসে আসে দিকে আমি 5 মিনিট থেকে দিই আধা ঘন্টা এত কম বুঝলে তো সমস্যা Sir, এভরিবডি এভরিবডি গুড মর্নিং good morning, sir. কেমন আছো বাবা ভালো আছি। স্যার বলছিলাম যে একটু প্রশ্ন সংক্রান্ত একটু বুঝাই দিন তো। কি সম্পর্কে মানে অ্যাসাইনমেন্ট সম্পর্কে, অ্যাসাইনমেন্টের প্রশ্ন সম্পর্কে। কোন অ্যাসাইনমেন্ট তোমাদের এটা এটা হচ্ছে আপনার ইংলিশ অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট তৃতীয়টা না মানে তৃতীয় সপ্তাহে যেটা অ্যাসাইনমেন্ট ইংলিশ দ্বিতীয় তোমরা কিন্তু অ্যাসাইনমেন্টের জায়গায় অবশ্যই ইংলিশে ওখানে ছিল না অ্যাসাইনমেন্ট 1 লিখেছো যেটা গতবার এখন কিন্তু তোমরা তৃতীয় সপ্তাহে কিন্তু অ্যাসাইনমেন্ট 3 লিখবে না অ্যাসাইনমেন্ট কি লিখবা 2 লিখতে হবে কি বুঝতে পেরেছি আমি তোমাদের যে জি তৃতীয় স্যার। সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট তোমরা দিবা ও জমা দিবা না 24 তারিখে ওইটা কিন্তু তোমাদের ইয়ে করতে হবে অবশ্যই ওটা কি লিখবা বলো তো অ্যাসাইনমেন্ট 2। অ্যাসাইনমেন্ট 2 দিবা কারণ কি যদি তোমরা ওখানে অ্যাসাইনমেন্ট যেহেতু আমার তৃতীয় সপ্তাহ অনেকে ভাববা যে তৃতীয় সপ্তাহে অ্যাসাইনমেন্ট হয়তো বা 3 হবে কিন্তু অ্যাসাইনমেন্ট 3 কিন্তু এটা হবে না অ্যাসাইনমেন্ট 2ই হবে কারণ আমরা ইংলিশ অ্যাসাইনমেন্ট ধর তোমার যদি 4টা হয় এইটার মধ্যে একটা হয়ে গেছে আর একটা তোমাদের হলো আগামী 24 তারিখে জমা হবে তাহলে তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে ওটা অ্যাসাইনমেন্ট 2 হচ্ছে এরপর যখন আবার চতুর্থ সপ্তাহে যখন তোমাদের যে অ্যাসাইনমেন্ট দিবে সেটা যদি ইংলিশ থাকে তাহলে অ্যাসাইনমেন্ট 3 লিখবা এবং পঞ্চম সপ্তাহে যদি অ্যাসাইনমেন্ট না থাকে ষষ্ঠ সপ্তাহে যদি তোমার অ্যাসাইনমেন্ট থাকে তাহলে সেটা অ্যাসাইনমেন্ট মানে 4 লিখবা ঠিক আছে এইভাবে তোমাদের কার্যক্রম চলবে মানে একটা সাবজেক্টের তোমাদের 4টা বা 3টা করে অ্যাসাইনমেন্ট হবে সেটা এখন যে কয় সপ্তাহ পর হোক কিন্তু সেটা ক্রমান্বয়ে ওইভাবে লিখবো গতকাল আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি সেন্টেন্সের ক্লাসিফিকেশন নিয়ে আজকে তোমরা অ্যাসাইনমেন্টের যে কথা বলতেছো এটা আমার অ্যাসাইনমেন্টের ধারণা কি কোশ্চেনটা আমি পুরোপুরি দেখিনি তো তোমরা স্যার আমি বলছিলাম এখানে বুঝছেন, প্রথমে অ্যাসাইনমেন্টে একটা অনুবাদ লিখে দিছে যে আপনার জিসানের লাইফের আপনার যে রুটিনটা আমাদের প্রতিদিনের রুটিনটা লিখতে বলছে, তো ওটা এই পুরো প্যাসেজটা না তুলে শুধু আপনার টাইটেলটা তুলে এইভাবে লিখবো না? এখন ওখান থেকে তোমাদের ফ্রি হ্যান্ড লিখতে হবে এটা পুরোপুরি প্যাসেজ থেকে না মানে মূল বইয়ের টেক্সটের হেল্প নিয়ে তোমরা এটা করবা হ্যাঁ, আর হোমওয়ার্কে দিচ্ছে আপনার ডিড ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অন আ জার্নি বাই ট্রেন? ইফ ইয়েস তাহলে 5টা 6টা সেন্টেন্স লিখতে বলছে, আর যদি ইফ নো তাহলে অন্য কোনো জার্নি সম্পর্কে 5টা 6টা সেন্টেন্স লিখতে বলছে। তো কোশ্চেনটা হচ্ছে এটা যে দুটাই করব, যদি আমার ইয়াস থাকে শুধু ইয়াসটাই করব, নোটা তাহলে করার দরকার নাই? নো দুটাই করতে হবে না, যে কোনো একটা? যদি নো দিতে বলছে ইয়েস অথবা নো যদি তোমার অভিজ্ঞতা থাকে ইয়েস আই হ্যাভ এক্সপিরিয়েন্স ঠিক আছে তাহলে ওখানে শুধু ওই এক্সপিরিয়েন্সটা কি ছিল তুমি সেটা বর্ণনা করবা বুঝলি তাহলে নো তো করার দরকার হ্যাঁ। নাই যদি তোমার থাকে যদি তোমার অভিজ্ঞতা থাকে তাহলে ইয়েস লিখে শুরু করে দিলা আর যদি না থাকে তাহলে তো প্রয়োজন নাই মানে সেটা বর্ণনা লিখতে হবে ওকে স্যার, বুঝছি। তো দেখো আজকে আমরা তোমাদের কিন্তু ক্লাস হবে টেন্সের উপর প্রিপজিশনের উপর এবং আর্টিকেলের উপর টেন্সের উপর প্রায় প্রায় 3টা 4টা ক্লাস হওয়ার কথা তো টেন্সের ক্লাসিফিকেশন নিয়ে আমরা এখন গতকাল অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে একটা আলোচনা করেছি সবাই জানো মানে সেন্টেন্সের ক্লাসিফিকেশন নিয়ে অ্যাকর্ডিং টু মিনিং অনুসারে তো যদিও মিনিং
অনুসারে আমরা পড়াইছি, কিন্তু এই সেন্টেন্স গুলো আমরা মানে স্ট্রাকচারালি তোমাদেরকে জানানোর জন্য বলেছিলাম যে কিভাবে সেন্টেন্স গুলো মানে সেন্টেন্স চেনা যাবে, আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন তোমরা অনেকেই শিখেছো যে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে চেনা যাবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনবো, ইম্পারেটিভ কিভাবে চিনবো। স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না? জোরে বলবো আরো? না। বললাম বুঝতে পারছো না বাবা? এখন এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে এখন। Good. তাহলে শোনো, গতকাল আমরা যে সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম, সেন্টেন্সের ক্লাসিফিকেশন পড়েছি আমরা, যে what kinds of sentence is divided into 5 kinds. সেন্টেন্স কিন্তু 5 প্রকার, সেটা হলো one is sentence, second is interrogative, imperative, operative, exclamatory। এগুলো কিন্তু মিনিং আমরা অর্থ মানে সংজ্ঞা তোমাদের আসবে না, তোমাদের জাস্ট ইউ হ্যাভ টু নো the structure, the physical figure of the sentences, এগুলো জানতে হবে। কেন জানতে হবে? এই জন্য জানতে হবে যে যেহেতু তোমরা এখন ক্লাস 8 এ উঠেছো, প্রায় উঠেই গেছো, তো ক্লাস 8 এ কিন্তু তোমাদের ন্যারেশন রয়েছে, 7 এও রয়েছিল, তো 7 এ ছিল এটা, 8 এ কিন্তু ন্যারেশন এবং প্যাসেজ ন্যারেশন আছে। তো প্যাসেজ ন্যারেশন করতে গেলে দেখা যায় একটা ইনভার্টেড কমার ভিতর অনেকগুলো সেন্টেন্সের কম্বিনেশন থাকে, অ্যাসার্টিভ থাকে, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, এগুলো বিভিন্ন ভাবে মানে অর্ডারলি মানে ইয়ে করা থাকে, অ্যারেঞ্জমেন্ট করা থাকে। তো সেখানে আমাকে স্ট্রাকচারালি দেখে চিনতে হয়, অর্থ দেখে আর চেনার কোনো উপায় নাই। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে টু আইডেন্টিফাই দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু মিনিং। ঠিক আছে? তো ইউ মাস্ট নো অর আইডেন্টিফাই অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অর ফিজিক্যাল ফিগার অফ দ্য সেন্টেন্সেস। Do you understand, my dear student? Yes sir. I think that if you all are able to identify the sentences, the classification of sentences, so I can hope that you will be able to answer any question from speech change, voice change, and so many like that here. ঠিক আছে? তো এগুলো আমরা করতে পারবো। তো আমরা সেন্টেন্স বড় আকারে দিতে পারি। এখানে সেন্টেন্সের প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স তো আমরা শুরু করলাম যে সাবজেক্ট দিয়ে শুরু হয়। সাবজেক্ট কিন্তু 2 লাইনের হয়। সিম্পল কমপ্লেক্স, সিম্পল সাবজেক্ট হবে, আবার কমপ্লেক্স সাবজেক্ট হতে পারে, আবার সিম্পল কমপ্লেক্স বা কমপ্লেক্স সাবজেক্টও হতে পারে। তো আমাকে তো এই সেন্টেন্স সাবজেক্ট চিনতে গেলে আমাকে কিছু আবার একটু টেকনিক্যালি আমাকে একটু পন্থা অবলম্বন করতে হবে। we have to take shelter or technically system to identify the classification of sentences বা সাবজেক্ট। তো সাবজেক্ট চিনতে হলে আমাকে কি করতে হবে? আমাকে at first we have to know verb and its classification and its pattern or structure। তো আমাকে ভার্ব চিনতে গেলে আমরা তো জানি যে ভার্ব গুলো কি। ভার্ব সাধারণত মানে কিছু কিছু কমন পরিচিত ভার্ব রয়েছে, যেমন ধরো বি ভার্ব থাকে, বি ভার্ব গুলো আমরা সবাই জানি। বি ভার্ব গুলো কি কি তোমরা সবাই জানো? যে am, is, are, was, are, তাই না বাবা? am, is, are, was, are। am, is, are, হ্যাঁ। was, are। বি ভার্ব কিন্তু ক্লাস 7 এ পড়েছো, 6 এ পড়েছো, 5 এ পড়েছো, আবার এই 8 এ যা পড়বা, 9 10 এ যা পড়বা, ইন্টারমিডিয়েটে যা পড়বা, মানে সারা জীবন এই বি ভার্ব নিয়ে তোমাদের কথোপকথন মানে রয়েই গেছে। তার মানে সারা জীবন কি বারবার শেখার সময় আছে? একবার মুখস্থ করবো, একবার মানে শিখে ফেলবা, নেক্সট টাইমে শুধু কাজে লাগাবা, ওই বি ভার্বের ব্যবহারটাকে অ্যাপ্লাই করবা। এরপরে হ্যাভ ভার্ব থাকতে পারে। হ্যাভ ভার্ব হলো কি কি? হ্যাভ ভার্ব হলো হ্যাভ, অ্যাজ, হ্যাভ, ঠিক আছে না? এরপরে মডাল অক্সিলারি রয়েছে, মডাল অক্সিলারি গুলো মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলেই বুঝবো যে এই সেন্টেন্সের আগে যা কিছু আছে ঠিক আছে না? তো আমি তোমাদের একটা সেন্টেন্স লিখে দেব, তোমরা একটু বলবা যে এটা কি সেন্টেন্স। আমি একটু স্ক্রিনে লিখে দিচ্ছি। দেখো তো এইটা ধরো
Principal of our college is a দেখো আমি একটা বড় একটা সেন্টেন্স লিখেছি এখানে লেখা আছে হলো যে মিস্টার রবিন a most learned principal of our college ভিডিও কল principal of our college ভিডিও কল is an honest man এই বাক্যটা দেখো যে মিস্টার রবার্ট রবিন কলেজ এই বাক্যটা যে লিখলাম স্ট্রাকচারালি তোমরা বলবা যে এটা ফিজিক্যালি ফিগার দেখে কি বোঝা যাচ্ছে যে এটা কোন ধরনের সেন্টেন্স বলো তো অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ এটা জয়িতা মণ্ডল আমি একদম তারপরে রাফা তোমরা কি এটা কি সবার সাথে একমত যে এটা কোন সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স কে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স কে বলেছো অ্যাসার্টিভ স্যার আমি তোমরা বলছিলাম যে আমি তো তোমাদের সবাই চিনি তোমরা এই জন্যই বললাম যে তোমরা সবাই একটু ভিডিওটা অন করে রাখো তো এখানে ক্লাসে জয়েন করে নাই ওখান থেকে নাই চলে গেছে এজন্য রেসপন্স পাওয়া যায় স্যার আমি আসি ভিডিও অন করলে তো প্রবলেম নাই মানে ফেস কথাগুলো হয়ে গেল তো দেখো এইটা কিন্তু আমাদের কি সেন্টেন্স বলো অ্যাসার্টিভ সেন্টেন্স কেন অ্যাসার্টিভ হলো তুমি বলো তো অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় কি স্যার প্রথমে সাবজেক্ট আছে তারপরে শেষে ফুল স্টপ আছে তাহলে এখানকার সাবজেক্টটা কোনটা ইয়েস মিস্টার রবার্ট রবিন আর কি তাহলে সাবজেক্ট চেনার বুদ্ধি কি বারবার দিলে আমি কি করব উকিল ফোন দিতে এই সাবজেক্ট চেনার বুদ্ধি কি কিভাবে চিনবা তুমি বললেন বাবা কাটা দিব বাবারই লয়ার এখানে হলো সাবজেক্ট তাহলে এখানে তো আরো কিছু রয়েছে মোস্ট লার্নিং প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ এগুলো কি মানে তো আমরা সাবজেক্টটা চেনার জন্য কিছু মানে কাজ রয়েছে কিছু মানে ওয়ে রয়েছে এই সাবজেক্ট চেনার বুদ্ধি কি বলো তো জয়িতা বলবা সাবজেক্ট কিভাবে চিনবা ও বললো যে এটা সাবজেক্টে শুরু হয়েছে রবার্ট রবিন স্যার এটা হলো সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে মিস্টার রবার্ট রবিন হ্যাঁ মিস্টার রবার্ট রবিন সাবজেক্ট হ্যাঁ আচ্ছা তাহলে এই সাবজেক্টটা অনেক বড় একটা সাবজেক্ট হওয়ার কথা এখানে ভাগটা কোনটা বলো তো subject if you want to identify subject so then you must know the verb and its classification and its structure or its pattern verb জানতে হবে ভার্বটা কি এখানে এই বাক্যে which is the word is verb has been used here verb কোথায় তোমরা একটু ফাইন্ড আউট করো ভার্ব তো সাবজেক্টের পাশে বসে ভার্বটা সাবজেক্টের পাশে বসে ঠিক আছে আবার সাবজেক্টের আগে যা থাকে সেটাই ভার্ব সাবজেক্ট ভার্বের আগে যা থাকে সেটাই সাবজেক্ট তো এখন হলো তোমরা অনেকেই আছো এখানে তো তাদের মধ্যে কে পারবা প্লিজ একটু আমাকে বলো যে স্যার আমি পারবো এবং নাম বলবা যে অনেকে ভিডিও অফ করা আছে সাবজেক্ট মানে ভার্বটা কি এই বাক্যের ভার্বটা কোনটা তাহলে না ভার্ব তোমাদের বলেছি যে পুরো সেন্টেন্সটা পড়তে হবে সেন্টেন্সের মধ্যে ভার্ব থাকে বি ভার্ব হিসেবে থাকতে পারে কমন ভার্ব am is are was are হ্যাভ ভার্ব হিসেবে থাকতে পারে হ্যাভ হ্যাজ হ্যাড মডাল ভার্ব থাকতে পারে মে মাইট ক্যান কুড শ্যাল শুড উইল উড এগুলো হলো আমাদের পরিচিত ভার্ব আরো কিছু ভার্ব রয়েছে প্লে রাইট কাম গো বিভিন্ন ধরনের কিছু কমন বা পরিচিত ভার্ব রয়েছে তো সেগুলো দেখলেও তো আমরা বুঝতে পারবো যে এটা ভার্ব এবং ভার্বের আগে যা থাকবে পুরোটাই সাবজেক্ট
তাহলে এখানে কি আছে দেখো তো, ইজ আছে। এই তো, এই যে আমরা ইজ পেয়ে গেছি, তাহলে ইজটা এখানে কি, এই বাক্যের ইজটা হলো ভার্ব, ঠিক আছে। হ্যাঁ ভার্ব। এই যে ভার্বের আগে, ভার্বের আগে যা কিছু দেখিচ্ছ, মিস্টার রবার্ট রবিনসন ইজ আ মোস্ট লার্নেড পারসন, লার্নেড প্রিন্সিপাল ফর কলেজ, এই যে কলেজ পর্যন্ত মিস্টার রবার্ট রবিনসন থেকে শুরু করে কলেজ পর্যন্ত পুরোটাই কিন্তু সাবজেক্ট এই বাক্যে। ও সাবজেক্ট আছে, হেড ওয়ার্ড আছে, ঠিক আছে। তো দেখো চিনলাম কিভাবে, এখানে হলো ইজ আছে, ইজের আগে যা কিছু থাকবে এটা সাবজেক্ট হিসেবে গণ্য করবে, যেহেতু সাবজেক্ট হিসেবে as the sentence started with subject and ended with full stop, so it is easy to say it's an assertive sentence. Do you understand? থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা যে সেন্টেন্সটা শুরু করব, দেখবো যে এটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে এবং শেষে ফুল স্টপ হচ্ছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা যেন কোনো ভুল না হয়, সেটা সাবজেক্ট যত বড়ই হোক না কেন, তাহলে ভার্ব চিনবা, ভার্বের আগে যা থাকবে পুরোটা সাবজেক্ট, এই হিসেবে গণ্য করবো, ঠিক আছে বাবা। তো আমরা আসল কাজের দিকে ফিরে আসি। তো দেখো আমরা ইয়ে করব, যে আমরা আজকে টেন্স নিয়ে কথা বলার কথা। তো তোমরা জানো যে টেন্সটা আসলে কি বলো তো? ক্রিয়া। টেন্স এর মানে বাংলা ক্রিয়া। টেন্স মানে হচ্ছে কাল কাল। কাল কাল সরি হ্যাঁ, স্যার কাল। কাল। টেন্স কাল, হ্যাঁ। তাহলে মনে করো টেন্সের বাংলা যদি কাল হয়, তাহলে এই এটা ডেফিনেশনটা হলো হ্যাঁ মানে ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে কাল বলে বা টেন্স বলে। ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে কি বলে? টেন্স বলে। তো প্রথমত টেন্স কয় প্রকার? কাল বলে। প্রথমত টেন্স কয় প্রকার? টেন্স ইজ at first তিন প্রকার। তিন প্রকার। tense is three বলে kinds. দিব। Tense is divided into three kinds. The first is present tense, and second is past tense, and third is future tense. ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সে বাংলা হলো বর্তমান, পাস্ট টেন্সে বাংলা হলো অতীত, হ্যাঁ এবং ফিউচার অতীত। হলো ভবিষ্যৎকাল। এই প্রতিটি টেন্স, each of the tenses are divided into four separate kinds. প্রতিটি টেন্স আবার চারটি পৃথক ভাবে বিভক্ত, চারটি ভাগে বিভক্ত। এক নম্বর হলো, কে বলতে পারবো বলো, হচ্ছে বাকি চার প্রকারটা স্যার আমি পারবো। বলো, জয়িতা বলো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি বলছি প্রতিটি টেন্স চার ভাগে বিভক্ত, প্রতিটি টেন্স মানে ওই প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই প্রতিটি টেন্স, এই তিন প্রকার টেন্সই আবার চার ভাগে বিভক্ত। একটা ওয়ান ইজ ইনডিফিনিট, সেকেন্ড ইজ কন্টিনিউয়াস, থার্ড ইজ পারফেক্ট, এবং ফোর্থ ইজ পারফেক্ট কন্টিনিউয়াস। এই চার প্রকারকে আমরা ওই তিন দিয়ে মাল্টিপল করব, তাহলে 12 প্রকার হয়ে যাবে না? তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, and পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, and ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই 12টা টেন্সের স্ট্রাকচার এবং তোমার হলো এই ক্লাসিফিকেশনের এগুলো নামগুলো সুন্দর করে তোমাদের নজর করে রাখতে হবে, এবং মুখস্থ, কণ্ঠস্থ, ছোটস্থ তিনটা জিনিসই বলতে রাখতে হবে। বুঝতে পারছো? তাহলে যে কোনো ক্লাসের জন্য টেন্স ইজ ভেরি এসেনশিয়াল এন্ড ভেরি একটা ক্রুশিয়াল টপিক, দ্য গ্রামার, ঠিক আছে, জানার দরকার। তো প্রতিটি চার ভাগে বিভক্ত। আমরা আজকে প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে কথা বলবো। প্রেজেন্ট ইনডিফিনিট, মনে করো প্রেজেন্ট ইনডিফিনিট ডেফিনেশনটা কি, কে বলতে পারবা? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, এটা তো স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন, বুঝলাম। কিন্তু ডেফিনেশন যে টেন্স দ্বারা বর্তমানে মানে কোনো কাজ করা, হওয়া, থাকা, বা ধরো মানে প্রেজেন্ট টেন্স রিফার্স টু বিং, হ্যাভিং, ডুইং অর হ্যাবিচুয়াল ফ্যাক্টস, ইউনিভার্সাল ট্রুথ, নিয়ার ফিউচার, এগুলো বোঝাবে। মানে অভ্যাসগত সত্য, চিরন্তন সত্য, নিকট ভবিষ্যৎ, এই কাজগুলো সাধারণত সচরাচর প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে পড়ে। ধরো তুমি কি করো, যদি বলে প্রতিদিন আমি সকালবেলা হাঁটতে যাই, এটা কিন্তু তোমার একটা অভ্যাস। তুমি প্রতিদিন সকালবেলা পত্রিকা পড়ো, এটা তোমার অভ্যাস। তুমি সকালবেলা বা বিকেলবেলায়
চা পান করো, এটা তোমার অভ্যাস। ঠিক আছে, তুমি মানে পড়াশোনা শেষ করে তুমি কি করো, গল্পের বই পড়ো, এটা তো ইট ইজ ইউর হ্যাবিট, এটা তোমার একটা অভ্যাস। তো এই অভ্যাস কাজগুলো যখন তুমি লিখতে চাবা, হ্যাঁ বলো, তাহলে সেগুলোকে আমাকে কি করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিটে লিখতে হবে। ঠিক আছে, নিয়ে যাবো মোবাইল। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা লিখবো কি, হ্যাবিচুয়াল ফ্যাক্টস গুলো, ইউনিভার্সাল ট্রুথ গুলো, এবং সাধারণত কন্ডিশনাল কিছু মানে সেন্টেন্স রয়েছে, এগুলো আমরা কি করব, বা কবি সাহিত্যিকের কাজগুলো, এগুলো আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে লিখবো। ঠিক আছে বাবা, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা লেখার জন্য এগুলো আমরা দেখতে হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা তোমরা বললে যে সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস বাক্যাংশ। তাহলে সাবজেক্ট 1 মানে সাবজেক্ট প্লাস ভার্ব 1, এইটা হলো প্রেজেন্ট ইনডিফিনিটের মানে স্ট্রাকচার। আচ্ছা, আমরা একটু প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে কথা বলবো, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটটা আমার প্রেজেন্ট টেন্সটা তোমরা বললাই যে প্রেজেন্ট টেন্সের বর্তমান সময়কে নির্দেশ করে, পাস্ট টেন্স হলো মানে অতীত সময়কে নির্দেশ করে। তো প্রেজেন্ট ইনডিফিনিটের সাধারণত একটু কথা বলি। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা সাধারণ বর্তমান কাল। প্রেজেন্ট ইনডিফিনিটের বাংলা কি? সাধারণ বর্তমান কাল। সাধারণ বর্তমান কাল, ঠিক আছে না? আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিটের বাংলা হলো সাধারণ বর্তমান কাল। নিবা মোবাইল না ক্যামেরা অফ করি। আচ্ছা দেখো, আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের কিছু কাজ রয়েছে তোমাদের, এগুলো তোমাদের ঠিক আমি দেখতে পাইনি। আচ্ছা আমি তোমাদের ইয়ে করে দেই, স্ট্রাকচার গুলো কি লিখে দিব। প্রেজেন্ট ইনডিফিনিটে কি কি জিনিসগুলো থাকে? প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার শুধু প্রেজেন্ট ইনডিফিনিটের যে সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট এটা না, এটা আমাদের শুধুমাত্র একটা স্ট্রাকচার। এটা নেগেটিভে যদি হয়, নেগেটিভের যদি স্ট্রাকচার বলি তাহলে কি হবে বলো তো? নেগেটিভের স্ট্রাকচারটা কি হবে? নেগেটিভের স্ট্রাকচারটা হবে এইটা, দেখো আমি তোমাদের হোয়াইট বোর্ডে লিখে দেই। মনে করো বলছে যে আই প্লে গেম, এটা একটা বাক্য। তারপর বলছে মিস্টার KHN খান reads newspaper every morning। তো দেখো এরপরে আরেকটা বাক্য দিব আমি, যে ওই visited কক্সবাজার। কক্সবাজার লাস্ট ইয়ার, গত বছর আমরা কক্সবাজার ভিজিট করেছিলাম। এই যে আমি তিনটা বাক্য লিখলাম, আই প্লে গেম, মিস্টার খান রিডস নিউজপেপার এভরি মর্নিং। তো এই তিনটা বাক্য আমরা যদি বলি যে কোন সেন্টেন্স, তাহলে তোমরা বলতে পারবা এই তিনটা বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স। কারণ কি, সাবজেক্ট আই আছে, পরের সাবজেক্ট হলো মিস্টার খান, পরের সাবজেক্ট হলো উই। কিন্তু এই বাক্যগুলো কিন্তু অ্যাফার্মেটিভ, এগুলো কি অ্যাফার্মেটিভ বাক্য। কিন্তু এগুলো যদি আমরা নেগেটিভ করতে চাই, যেহেতু তোমরা বলছো এটা প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ হলো সাবজেক্ট আছে, ভার্ব 1 আছে, এই প্লের ভার্ব টু কি হবে বলো তো? প্লের ভার্ব টু কি হবে?
প্লের ভার্ব টু হবে প্লেট, ঠিক আছে। যদি কোনো ভার্বের পাস্ট ফর্ম তোমরা যদি না জানো তাহলে অন্তত ভার্বের শেষে ইডি যোগ করে দিবা, তাও 50% হওয়ার সম্ভাবনা থাকবে। তো যেহেতু তোমরা জানো যে এটা প্রেজেন্ট ফর্ম, এখানে রিডটা প্রেজেন্ট ফর্ম, এখানে ভিজিটটা প্রেজেন্ট ফর্ম, সেখানে ভিজিটেড আছে, তো আমরা এই বাক্যগুলো যদি আমরা কি করি, নেগেটিভ করি, তাহলে কি হবে? এই তোমরা একটু বলতে পারবে যে উপরের বাক্যটা যদি আমি নেগেটিভ করি তাহলে কি করতে হবে? আই প্লে গেম, এই বাক্যটা যদি নেগেটিভ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? কে বলতে পারবা? তখন আমাকে কি করতে হবে? সাবজেক্ট থাকবে, যেহেতু এর মধ্যে অক্সিলারি ভার্ব নাই, তাই আমাকে ডু নট অথবা ডাজ নট এর ব্যবহারে সাহায্য নিতে হবে। ডু নট অথবা ডাজ নট, যেহেতু এখানে মানে ভার্বের সাথে এস বাই এস নাই, তাহলে আমাদের ডু নট ব্যবহার করব। প্লে গেম, ঠিক আছে। তো আই ডোন্ট প্লে গেম, আবার আই ডু নট প্লে গেম, এটা আমাদের নেগেটিভ হয়ে গেল। তাহলে স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ডু নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, এটা হলো মানে প্রেজেন্ট ইনডিফিনিটের আর একটা স্ট্রাকচার নেগেটিভের ক্ষেত্রে। আর যদি ভার্বের সাথে এস বা ইয়েস থাকে তাহলে আমরা সেটা একটু এইভাবে করব, ডাজ নট করব, হি ডাজ নট। যখন আমরা ডাজ নট করব তখন কিন্তু ভার্ব অন হবে, মানে ভার্বের সাথে যে এস বা ইয়েস আছে সেটা কিন্তু আর হবে না, সেটা মানে মূল ভার্বে চলে যাবে। ভার্বের শেষে যদি ইডিও থাকে সেটা যদি নেগেটিভ করো তবুও সেখানে কি হবে না, ভার্বের শেষে আর ইডি থাকবে না, সে তার পরিবর্তে আমরা ডু নট, ডাজ নট অথবা ডিড নট করব। যেহেতু আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে কথা বলতেছি তাই এটা আমরা কি করব, ডু নট অথবা ডাজ নট, এই তিনটার ব্যবহার, দুটো সাহায্যের ব্যবহার নিতে হবে। তাহলে মিস্টার খান ডাজ নট রিড, আমরা এখানে সাবজেক্টই ব্যবহার করব। তো মিস্টার খান ডাজ নট রিড newspaper every morning। এই যে তাহলে আমাদের এটা নেগেটিভ হয়ে গেল। তাহলে আমরা কোনো অ্যাসার্টিভ বাক্যকে যদি নেগেটিভ করতে চাই, সেটা যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে অবশ্যই সেখানে আমাকে কি করতে হবে, ডু নট অথবা ডাজ নট এই অক্সিলারি ভাবে সাহায্য নিতে হবে। আর যদি মেইন ভার্ব না থাকে, ধরো প্রথমে কি থাকে, একদম মানে বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব দেই মানে মেইন ভার্ব হিসেবে কাজ করে, যে আই এম আ বয়, এটাই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট। কারণ দেখো এখানে কিন্তু আমরা এম ইজ আর হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্ম হলো ওয়াজ ওয়্যার, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিন। যেমন গো, ওয়েন, গন, প্লে, প্লেড, প্লেড, ভার্বের তিনটা ফর্ম থাকে না, একটা হলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক তেমনি এম ইজ আরও কিন্তু তিনটা ফর্ম রয়েছে, এটা একটা প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্ম হলো ওয়াজ ওয়্যার এবং তার পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিন, ঠিক আছে। তো আমি এটা যদি নেগেটিভ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আই অ্যাম নট আ বয়, এটা কিন্তু নেগেটিভ। যদিও এটা নেগেটিভ আমাদের চেঞ্জ করতে হবে, আই এম নট আ গার্ল হবে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে, কিন্তু যখন আমরা টেন্সে করতেছি জাস্ট বোঝার জন্য কিন্তু সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নট তখন দিতে হবে, ঠিক আছে। এটা হলো বোঝার জন্য। আর যদি এই এম ইজ আর না থাকে, মেইন ভার্ব থাকে, তাহলে আমাকে ডু নট অথবা ডাজ নট এর ব্যবহার নিতে হবে, ঠিক আছে বাবা। তো শোনো, তোমাদের অ্যাসাইনমেন্টে যদি কোনো প্রবলেম থাকে আমরা আগামীকাল ওখানকার কিছু হেল্প দিতে পারবো তোমাকে, ঠিক আছে। তো টেন্সটা তোমরা ভালো করে আবার দেখে নিবা। আমরা আগামীকাল প্রেজেন্ট টেন্সের উপর তোমাদের কিছু ট্রান্সলেশন দিতে পারি বা চেঞ্জ করতে দিতে পারি, যে পাস্ট টেন্স থেকে বা অন্য কোনো টেন্স থেকে অন্য কোনো টেন্সে পরিবর্তন করার জন্য, ঠিক আছে। তো তোমরা প্রেজেন্ট টেন্সের বাকি তিনটা কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো একটু দেখে রাখবা, ঠিক আছে বাবা। ভালো থাকো, নো মোর টুডে, গুড বাই, আল্লাহ হাফেজ।